গুড মর্নিং বন্ধুরা, আমরা আছি বাইনাডি হোমস্টেতে। কালকে রাত্রে আমরা এখানে এসেছি আর আজকে জাস্ট এখন 4:30 বাজে। আলো মোটামুটি হালকা হালকা ফুটেছে, তবে জায়গাটা একটা অসাধারণ জায়গায়। আমরা রয়েছি সেভেন সিস্টার ফলসের ঠিক পাশে। এইখানটায় হচ্ছে সেভেন সিস্টার্স ওয়াটারফল, আর এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে। জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। এখন হালকা হালকা আলো ফুটছে আর চারপাশটা দুর্দান্ত লাগছে, পুরো ফাঁকা এরিয়া। এই হলো চারপাশটা। মেঘালয় ট্যুরের দ্বিতীয় দিন আমরা রয়েছি চেরাপুঞ্জিতে। প্রথম দিন কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছে চেরাপুঞ্জি আসার পথে আমরা মকডক ভ্যালি আর গার্ডেন অফ কেভস ঘুরে এসেছিলাম। গার্ডেন অফ কেভস হচ্ছে অসাধারণ একটা জায়গা, প্রত্যেককেই বলবো জায়গাটা অবশ্যই ঘুরে আসতে। প্রচুর ওয়াটারফলস, কেভস, এত সুন্দর জায়গার এত কিছু একটা জায়গার মধ্যে যে বলার নয়। খুব সুন্দর আমরা সেই জায়গাটা এক্সপ্লোর করেছি। সেখান থেকে ঘুরে আমাদের চেরাপুঞ্জির হোটেলে পৌঁছতে সন্ধে হয়ে যায়। সন্ধেবেলায় আমরা এসে পৌঁছই বাইনাডি হোমস্টেতে, যেটা একদম সেভেন সিস্টার ওয়াটারফলসের একদম পাশে। চলো তোমাদেরকে আগে রুম ট্যুরটা করিয়ে নিই। আমরা জাস্ট হোটেলে এসেছি। আমাদের নিচেই দুটো রুম দেওয়া হয়েছে। এটা হচ্ছে গিয়ে এন্ট্রান্স, এখানেই পার্কিং রয়েছে গাড়ি। আর ঢুকেই রাইট সাইডে একটা রুম, লেফট সাইডে একটা রুম। তাহলে চলো রাইট সাইডের রুমটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই কীরকম আছে। রুমটা বেশ সুন্দর। দুটোর একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, একটা টেবিল আছে, লাইট সাফিসিয়েন্ট আছে। এখানে বসার জায়গা রয়েছে, এখানে একটা মিরর আছে, জানলা আছে, এপাশেও জানলা আছে। বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমটা ঠিকঠাক, বেসিন আছে, কোমোড, গিজার সবই রয়েছে। ছোট কিন্তু বেশ ভালোই, একটা মিররও দেওয়া আছে। আর এই হচ্ছে একটা ব্যালকনি। এই ব্যালকনি দিয়ে বেরোলেই বাইরেটা দেখা যাবে। এখন যদিও পুরো অন্ধকার, দেখার মতো কিছু নেই। পরে এই পাশের রুমটা দেখাই। এই ঘরটা হচ্ছে কি আমাদের। তো এখানেও সেমই, এখানে একটা ডবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, একটা টেবিল আছে, এপাশে টিভি সেট আছে, লাইটও রয়েছে, দেওয়ালে কিছু ফটো ফ্রেমস রয়েছে, সঙ্গে এখানে বসার জায়গা রয়েছে দুটো, মিরর আছে, জানলা আছে, এপাশেও জানলা আছে। আর এই পাশে রয়েছে বাথরুমটা। সেখানে লাইটটা এরকম, এখানেও গিজার, কোমোড, বেসিন সব কিছুই দেওয়া রয়েছে। আচ্ছা, আর এই পাশে রয়েছে ব্যালকনিটা। এই হলো ব্যালকনি। এখান দিয়ে বেরোলেই বাইরেটা দেখতে পাওয়া যায়, আর বাইরেই রয়েছে সেভেন সিস্টার ফলসটা। ফ্রেশ হয়ে বাইরে একটু ঘুরে এসে আমরা রুমেই ডিনার করে নিলাম, কারণ এদের কোনো ডাইনিং রুম নেই, তাই রুমেই ডিনারটা সার্ভ করে দিয়েছিল। ডিনারে ছিল ভাত, ডাল, একটা সবজি আর চিকেন। এখানে ভেজ থালি এবং চিকেন থালি পাওয়া যায়। ভেজ থালি হচ্ছে 150 টাকা আর চিকেন থালি হচ্ছে 250 টাকা। রাত্রে খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম। পরদিন ভোরবেলা বাইরে থেকে আসা মৃদুমন্দ জলের শব্দে ঘুম তো ভাঙলই, সাথে বাইরেটা দেখার জন্য মন ছটফট করে উঠল। কোনো মতে ফ্রেশ হয়ে সানরাইজ দেখব বলে 4:30 নাগাদ চলে গেলাম বাইরে। গত রাত্রের টর্নেডোর মতো ঝড় আর প্রবল বৃষ্টির তাণ্ডবের পর ভোরবেলাটা এত মনোরম হয়ে গেছিল যা বলার নয়। আর সেভেন সিস্টার ওয়াটারফলস দেখে মনটা একদম জুড়িয়ে গেল।
আকাশে সাদা সাদা পুঞ্জ পুঞ্জ মেঘ, দারুণ সবুজ ভ্যালি, আর পাহাড়ের পরই বিস্তীর্ণ অঞ্চল, সেটা হলো বাংলাদেশ। অসাধারণ প্রকৃতি। এই পোর্শনটা হচ্ছে বাংলাদেশ এরিয়া, যেখানে এখন সম্পূর্ণ মেঘ রয়েছে আর বেশ সুন্দর একটা ছেঁড়া 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 মেঘ, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর এইটা খুব সম্ভবত পোলো অর্কিড হোটেল, যেটা বেশ কস্টলি আর প্রাইম লোকেশনে, যেখান থেকে সেভেন সিস্টার ওয়াটারফলসটা দুর্দান্ত দেখতে পাওয়া যায়। আর এই হচ্ছে সেভেন সিস্টার্সের ভ্যালি। আমি ফলস দেখাচ্ছি খুবই স্লোলি, তার আগে চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই ভালোভাবে। এটা পুরো ভ্যালিটা রয়েছে এখানে, মাঝখানে মেঘ রয়েছে আর নিচ দিয়ে সরুভাবে জলটা বয়ে যাচ্ছে। এবারে তোমাদেরকে ফলসটা দেখাই। আর এই হলো আজকে আমাদের সেভেন সিস্টার ওয়াটারফলস। অনেকগুলো ভাগে ভাগে জল পড়ছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। সেভেন সিস্টার্সের পাশ দিয়ে আরেকটা ওয়াটারফলসের মতো এখানে আছে, যেটা সিঁড়ি এখান দিয়ে নেমেছে। চল নিচে একবার দেখিয়ে আসি কি আছে। দারুণ সুন্দরভাবে এখান দিয়ে একটা জল যাচ্ছে, যেটা একদম আমাদের হোমস্টেটার পাশে। বেশ সুন্দর সিঁড়ি সিঁড়ি করে দেওয়া আছে, নামতে অসুবিধা হবে না। ভেবেছিলাম নদীটায় ট্রেক করে নামতে হবে, কিন্তু দেখলাম যে না, একদমই তো একটুখানি সিঁড়ি দিয়ে জাস্ট নেমে আসলেই ফলসটা। দারুণ সুন্দর, এখান দিয়ে বাঁধানোও রয়েছে, এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে জলটা। এই বাইনার্ডি হোমস্টেটা একদম বলতে গেলে প্রাইম লোকেশনে। একদিকে সেভেন সিস্টার ওয়াটারফলস, আরেকদিকে একটা দারুণ সুন্দর নদী। আর ঠিক এইটা হচ্ছে গিয়ে একমাত্র হোমস্টে এই চত্বরে। আশেপাশে কিন্তু পুরো এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া ওয়াটারফলসের, আর পরপর রয়েছে দোকান, আর পুরো এরিয়া হচ্ছে ফাঁকা। আর এই হচ্ছে গিয়ে আমাদের হোমস্টের পেছন দিয়েই গেছে এই নদীটা, যেটা এতক্ষণ তোমাদের দেখালাম হচ্ছে নদীটা। আর ঠিক অপোজিটেই রয়েছে সেভেন সিস্টার্স। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে সানরাইজ দেখে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। আজ ছিল চেরাপুঞ্জি সাইট সিইং করে মলিংনং পৌঁছনো। সেই মতো রেডি হয়ে নিয়ে আবারও আমরা চলে এলাম ফলসের সামনে। আমরা আছি সেভেন সিস্টার ওয়াটারফলসের পাশে একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টেতে, যেখানে রয়েছে একদম সামনেই সেভেন সিস্টার ওয়াটারফলস, আর তার পাশেই রয়েছে একটা নদী, যেটা আমাদের একদম হোমস্টের পেছন দিয়েই গেছে। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত লাগছে চারপাশটা। এক সাইডে বাংলাদেশ, এক সাইডে নদী, আর এক সাইডে সেভেন সিস্টার ওয়াটারফলস। আমি একটা অপোজিট ডিরেকশনে এসে ফলসটার সামনে চলে এসেছি। এই ফলসটা দেখা যাচ্ছিল এই সাইডটা থেকে,
আমি এই পাশ দিয়ে ঘুরে চলে এসেছি এই দিকটায়, মানে পুরোটাই রাউন্ড করে ঘোরা যায়। এই পোর্শনে রয়েছে বাংলাদেশের ভিউ পয়েন্টটা, মানে ভিউটা দেখা যাচ্ছে। আর এখান থেকে ঘুরে আসলে পরে পুরো ফলসটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। আর এটা হচ্ছে গিয়ে সেভেন সিস্টার্সের ভিউ পয়েন্ট, যেটা আমাদের একদম হোমস্টের সামনে রয়েছে। এরকম বেশ পাথরের উপর দিয়ে আমি এলাম, চারপাশটা এরকম শক্ত উঁচু পাথর রয়েছে। ওয়েদারটা দুর্দান্ত। একটু আগেই বৃষ্টি পড়ছিল, এখন থেমেছে, তাও টিপটিপ করে পড়ছে, দারুণ লাগছে। জায়গাটা কিন্তু দুর্দান্ত। আমি কিন্তু রেকমেন্ড করব সেভেন সিস্টার্সের কাছাকাছি কোথাও একটা হোটেল বা হোমস্টেতে থাকার জন্য। যদি তোমরা লাক্সারিয়াসভাবে থাকতে চাও তাহলে এখানে পোলো অর্কিড রয়েছে, যেটা একদম সেভেন সিস্টার্সের অপোজিটেই, পাশেই বাংলাদেশ ভিউ রয়েছে, দুর্দান্ত লাগবে। আর যদি বাজেট ফ্রেন্ডলি থাকতে চাও তাহলে আমরা ছিলাম বাইনার্ডি হোমস্টেতে, তো তোমরা সেখানেও থাকতে পারো। খুবই বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল, থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, অ্যাভারেজ সবই। কিন্তু লোকেশনটা দুর্দান্ত, মানে একদম সামনেই রয়েছে সেভেন সিস্টার ওয়াটারফলস, পাশেই রয়েছে হোটেলের একটা ছোট্ট ওয়াটার স্ট্রিম, যেটা দুর্দান্ত ফ্লো রয়েছে। এখন বর্ষাকাল বলে দারুণভাবে জল যাচ্ছে, তো নিচেও নেমে দেখা যায়। খুবই সামান্য একটুখানি নামতে হয় নিচে, ট্রেকিংয়ের কোনো ব্যাপার নেই, সিঁড়ি করা রয়েছে, দুর্দান্তভাবে নেমে চলে যাওয়া যাবে। আর আমি এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছি এই পাশটা দিয়েই রাস্তা রয়েছে, এদিক থেকেই থাংখারাং পার্কটায় যাওয়া যায়। রাস্তা রয়েছে 7 কিলোমিটার যেতে হয়। আর এই পাশে পরপর রয়েছে হোটেল। আর এই হচ্ছে ভিউ, দারুণ লাগছে চারপাশটা ঘুরতে। আর এখানের প্রচুর গাছ রয়েছে, পাখি রয়েছে, দারুণ লাগছে। অবশ্যই রেকমেন্ড করব এই জায়গাটায় এসে তোমরা ঘুরে যাও, দারুণ সুন্দর জায়গা, দুর্দান্ত লাগবে তোমাদের। 8টা নাগাদ বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ে। অনেকগুলো স্পট ঘুরে দেখার ছিল। মেঘালয় এমনই এক জায়গা যার কোনায় কোনায় লুকিয়ে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য, যা এক জীবনে দেখা সম্ভব নয় বলেই মনে হয়। এই নিয়ে তৃতীয়বার মেঘালয়ে আসা, তবুও এক জায়গা দুবার দেখলেও নতুন লাগে প্রত্যেকবার। চেরাপুঞ্জিতেই রয়েছে দারুণ সব স্পট, যা 1 বা 2 দিনে কভার করা একদমই পসিবল নয়। ভালো করে দেখতে গেলে 4-5 দিন মাস্ট। এখানে যা ওয়াটারফলস আর কেভ রয়েছে এক্সপ্লোর করতে করতেই দিন শেষ হয়ে যাবে। যাই হোক, রাস্তার অপার সৌন্দর্য দেখতে দেখতে প্রথমেই এলাম বাংলাদেশ ভিউ পয়েন্টে। আমরা এখন চলে এসেছি বাংলাদেশ ভিউ পয়েন্ট দেখতে। এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখান থেকে সম্পূর্ণ বাংলাদেশের রাস্তাঘাটও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। চলো তোমাদেরকেও দেখাই। এই হলো পুরো বাংলাদেশ, পুরো যতটা দেখতে পাওয়া যাচ্ছে সম্পূর্ণটাই বাংলাদেশ। এপাশটা একটা জলাজমির মতো এরিয়া, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, এইখানটায় রয়েছে রাস্তা। আর এপাশে তো ইন্ডিয়া রয়েছে, এখানে পুরো মেঘ ভেসে উঠছে পড়ে। আর যত দূর অবধি চোখ যাচ্ছে পুরোটাই বাংলাদেশ। এখান দিয়ে একটা নদী ইন্ডিয়া থেকে বেরিয়েছে, যেটা বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে চলে গেছে। সেটা হচ্ছে গিয়ে এইখানটায়, এখান দিয়ে বেরিয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে চলে গেছে। আর পুরো চত্বরটা পুরো জলাজমি টাইপের। এখন বুঝতে পারছি না যেটা পুরোটাই জল নাকি ক্ষেত এরিয়া টাইপের ছিল, জল হয়ে রয়েছে। পুরো জায়গাটাই হচ্ছে জলে জলাকার। আর ঘরবাড়ি তো চোখে পড়ছে না, আর পুরোটাই জমি টমি রয়েছে, মাঠ রয়েছে, ক্ষেত রয়েছে। আর নদীর মাঝখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, আর পাশ দিয়ে রাস্তা চলে গেছে। বেশ সুন্দর লাগছে জায়গাটা। বাংলাদেশ ভিউ পয়েন্ট দেখে আমরা এগিয়ে চললাম একটা ওয়াটারফলস দেখতে, যেটা এর আগেও দুবার এসে আমরা দেখিনি। এতটাই আন্ডাররেটেড এই ওয়াটারফলস, এখন তাও কিছু ট্যুরিস্ট আসছে দেখতে, তবে আমি রেকমেন্ড করব অবশ্যই এই ওয়াটারফলসটা দেখতে। এই ওয়াটারফলসটা হচ্ছে কিনরেম ওয়াটারফলস, যাকে এক কথায় বাহুবলী ওয়াটারফলসও বললে কম বলা হবে।
রাস্তা দিয়ে আসার সময় অনেকটা দূর থেকে পাহাড়ের ওপর থেকে এই কিনরেম ওয়াটারফলসকে ঝরে পড়তে দেখা যাচ্ছিল। রাস্তা দিয়ে আসার পথেই বিভিন্ন বাঁকে বাঁকে অজস্র ওয়াটার স্ট্রিম ঝরে পড়ছিল। আর যখন একেবারে পাহাড়ের ওপর থেকে এই ভয়ানক সুন্দর দৃশ্য দেখতে পেলাম, চোখটা সত্যি জুড়িয়ে গেল। সমগ্র পাহাড়ের ওপর থেকে বিভিন্ন ধারায় জলরাশি ঝরে পড়ছে, আর সবচেয়ে বড় যে ধারাটা নেমে এসছে সেটাই হলো কিনরেম ওয়াটারফলস। আমরা এখন চলে এসেছি কিনরেম ওয়াটারফলস দেখতে। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। এই হলো কিনরেম ওয়াটারফলস। রাস্তা থেকে দারুণ সুন্দর লাগছিল দেখতে, আর সামনে থেকে তো অসাধারণ। একে কিন্তু বলা হয় মেঘালয়ের দুধসাগর। পুরো সাদা জলটা উপর থেকে পড়ছে, উপর থেকে পড়ে এপাশে নিচ দিয়ে বয়ে যাচ্ছে। ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। পুরো পাহাড়টা জুড়ে কিন্তু ফলসের বিভিন্ন ধাপে ধাপে জল পড়ছে। দূর থেকে বোঝা যাচ্ছে, কিন্তু সামনে এসছি পরে বোঝা যাচ্ছে না, কিন্তু বড় ফলসটা দিয়ে দুর্দান্ত রকমের জল পড়ছে। ফাটাফাটি লাগছে কিন্তু সামনে। আলাদাই লেভেল, আলাদাই লেভেল। কিনরেম ওয়াটারফলস দেখে আমরা জাস্ট একটুখানি গাড়ি নিয়ে এগোনোর পরেই দেখতে পেলাম আরেকটা ছোট্ট ওয়াটারফলস। এটাও হয়তো কিনরেম ওয়াটারফলসেরই আরেকটা পার্ট। পাহাড়ের আরেকটা সাইড দিয়ে জলটা ঝরে পড়ছে, আর এখানে পাথরগুলো এতটাই বড় বড় যে একটু কষ্ট করে এদিক ওদিক করলে ফলসের কাছ অবধি যাওয়া যায়। এখানে জলের স্রোত এতটাই বেশি যে জল একেবারে ধোয়ার মতো ছিটে ছিটে গায়ে আসছিল। বেশ সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। অনেকগুলো স্ট্রিম এইভাবেই বিভিন্ন জায়গায় রাস্তার পাশ দিয়ে ঝরে পড়ছিল। কিনরেম ওয়াটারফলস দেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে আরেকটা স্পট দেখতে। এটা হচ্ছে মটরোপ। এই মটরোপ হচ্ছে কিনরেম থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। সময় ওই 15 মিনিট মতো লাগে। এই মটরোপ ছাড়াও এখানে রয়েছে জিউস ওয়াটারফলস। এন্ট্রি টিকিট কেটে আমরা চলে আসলাম মটরোপের সামনে।
আমরা এখন চলে এসেছি মটরপ দেখতে, আর তার সঙ্গে রয়েছে জিউস ওয়াটারফলস। তো একদম সামনেই রয়েছে মটরপের। তো এই হচ্ছে সেই মটরপ। একটা গোটা পাথর, যেটাকে পুরো শিবলিঙ্গের মতো দেখতে, তাকেই বলা হচ্ছে মটরপ আর কি। দেখতে পুরো মাথার ওপরে একটা জটার মতো, আর নিচে একটা বিশাল বড়, মানে একটাই পাথর। এর নামই হচ্ছে মটরপ। আর মানেটা আমি জানি না ঠিক, কিন্তু শিবলিঙ্গের মানে শিব ঠাকুরের মাথার মতো দেখতে এটাকে পুরো। আর পাশেই বয়ে যাচ্ছে জিউস ওয়াটারফল। দূরে রয়েছে বাংলাদেশ। আর এটা হলো জিউস ওয়াটারফল, পাশ থেকে জলটা আসছে। আর ফলসের ওপর দিয়ে একটা ব্রিজ করা রয়েছে, আর ব্রিজের এপাশ দিয়ে দেখলে জলটা নিচে যাচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম, রাস্তা থেকেই মটরপ আর ওয়াটারফলস দুটোই দেখতে পাওয়া যায়। তো ওখান দিয়ে আমরা উপরে উঠে আসলাম, আর এখান থেকেই আমরা এই রাস্তাটা দিয়েই আমরা কিংডম ওয়াটারফলসে গেছিলাম। আর এখান দিয়ে আসলে পরে হচ্ছে গিয়ে এই মটরপ। এখানটা একটা সুন্দর গার্ডেন এরিয়া টাইপ করা রয়েছে, মানে ভিউ পয়েন্ট বলা যায়, সবটাই এখান দিয়ে দেখতে পাওয়া যাবে। ওয়াটারফলস, মটরপ, সঙ্গে বাংলাদেশ। এখানে একটা দোলনাও করা আছে। ওই পাশেও একটা ওয়াটারফলস রয়েছে। গার্ডেনটা ঘুরে আসতে আসতেই এপাশে পেলাম একটা সিঁড়ি। সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখতে পেলাম আরেকটা বিশাল বড় ওয়াটারফলস। এটাও ওই জিউস ওয়াটারফলসেরই আরেকটা পার্ট। আমরা সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলাম, একদম ওয়াটারফলসের সামনে অবধি এগিয়ে গেলাম। এখানে ওয়াটারফলসকে ছোঁয়া যাবে না, কিন্তু সামনে পুরো ভালোভাবে দাঁড়িয়ে দেখার জন্য বেশ সুন্দর জায়গা করা রয়েছে। পরের গন্তব্য ছিল মজমাই কেভ। মটরপ থেকে মজমাই কেভের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার মতো। গাড়িতে কিছুটা সময় সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছলাম মজমাই কেভের সামনে। এখানে গাড়ি পার্ক করে চলে গেলাম এন্ট্রি টিকিট কাটতে। টিকিট কেটে আমরা চলে আসলাম মজমাই কেভের ভেতরে। আমরা এখন মজমাই কেভে ঢুকবো, তার আগে সিঁড়ি দিয়ে উপরে উঠছি এখন। মজমাই কেভ হলো চুনাপাথরে সমৃদ্ধ একটি গুহা, যেখানে স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট দুই ধরনের চুনাপাথর দেখতে পাওয়া যায়।
আমরা যখন মজমাই কেভের ভেতরে ঢুকলাম, ভেতরটা যেহেতু বর্ষাকাল তাই কিছু কিছু জায়গায় জল জমে রয়েছে এবং উপর থেকে গুহার গা বেয়ে জল পড়ছিল। ভেতরটা ভীষণ রকমের অসমতল, মানে ঠোকর খাওয়ার সম্ভাবনা প্রচুর। পা দেখে দেখে টিপে টিপে আমাদের এগিয়ে যেতে হয়েছে সামনের দিকে। অনেক জায়গায় ঝুঁকে যেতে হয়েছে, প্রায় পাথর ডিঙিয়ে যেতে হয়েছে, অনেকটা উপরে উঠে আবার নামতে হয়েছে। অনেক কসরত করে আমরা গুহাটা ঘুরে দেখেছি, বেশ ভালো লেগেছে। এই নিয়ে আমি এই মজমাই কেভে দুবার আসলাম। আর বেশি কিছু বলবো না, গুহাটা তোমরা এবার একটু এনজয় করো। যারা এর আগেও এসেছো তারা অবশ্যই জানো যে গুহাটার ভেতর কীরকম, আর যারা এখনও যাওনি তারা কিন্তু অবশ্যই ঘুরে আসবে এই মজমাই কেভ। আমরা এই গুহার থেকে বেরোলাম, আর এটা হলো বাইরেটা গুহার। সিঁড়ি রয়েছে নিচে নামবার, পুরো গুহাটাই মেনলি উপরে, সিঁড়ি দিয়ে উঠেছি, এবার সিঁড়ি দিয়েই নামবো। মজমাই কেভ থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল যেখানে ব্রেকফাস্ট এবং লাঞ্চেরও আইটেম পাওয়া যায়। আমরা ম্যাগি খেয়ে রওনা দিলাম। মজমাই কেভ থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল নকালিকা ওয়াটারফলস। নকালিকা ওয়াটারফলস মজমাই কেভ থেকে 11 কিলোমিটার দূরে, প্রায় আধ ঘন্টা সময় লাগে গাড়িতে। আমরা যে সময় গেছিলাম মানে বর্ষার সময়, তখন নকালিকা ওয়াটারফলসে ঢোকার আগে এতই মেঘ আর কুয়াশা হয়েছিল যে রাস্তাঘাটও ঠিকমতো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল না। আমরা যখন নকালিকা ওয়াটারফলসে পৌঁছই তখন চারপাশে ঘন জমাট মেঘ, কিছুই পরিষ্কার করে দেখতে পাওয়া যাচ্ছিল না। আমরা এখন নকালিকা ওয়াটারফলসে এসেছি, কিন্তু এখন চারপাশটা পুরো মেঘে ঢাকা, কিছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ ওয়েট করলে যদি মেঘটা কাটে। এখন পুরো মেঘ উঠছে নিচ থেকে। নকালিকা ওয়াটারফলসের সাউন্ডটা শুনতে পাচ্ছি, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ উঠে আসছে। এখন কতক্ষণে ক্লিয়ার হবে জানা নেই, পুরো মেঘ চারপাশে। আমরা নকালিকা ওয়াটারফলসটা দেখতেই পেলাম না, কারণ মেঘ মোটেই কাটছে না। প্রায় 45 মিনিট এখানে ওয়েট করলাম। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এটা আমাদের আর দেখা হলো না, ব্যাড লাক। তো কারণ বাইরের অবস্থা হচ্ছে এখনও এরকম, মানে তখনও যেরকম ছিল এখনও সেম একই রকম অবস্থা হয়ে রয়েছে, পুরো মেঘ। আর মেঘ উঠে উঠে আসছে, মাঝে মধ্যে রোদ উঠছে, কিন্তু একটা ফোঁটা ক্লিয়ার হচ্ছে না। অস্বাভাবিক রকমের মেঘ হয়ে রয়েছে। তো আর কিছু করার নেই, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখা যাক এখন কোথায় যাই, হয়তো আরবা কেভে যেতে পারি। তো দেখা হচ্ছে সেখানেই। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, বেশি লম্বা করলাম না। পরের পার্টে নিয়ে আসবো দুর্দান্ত আরবা কেভ আর ওয়াকাবা ওয়াটারফলসের ভিডিও। সঙ্গে থাকবে মলিংনং ঘোরারও কিছু জায়গার ভিডিও।
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দাও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার আগে টাটা, সাথে থাকো, দেখতে থাকো ইন্টু দ্য ব্লুজ।